এখন থেকে আপনার কাছে যদি কোনো জমির অনুকূলে রেকর্ড কিংবা খতিয়ান না থাকে, শুধুমাত্র দলিল বলেই আপনারা যে কোনো সম্পত্তির ভোগ দখল টিকিয়ে রাখতে পারবেন। আসুন আজকে আমরা ঠিক কিভাবে আপনারা এই রেকর্ড না থাকার ফলেও শুধুমাত্র দলিল বলে সম্পত্তি ভোগ দখল টিকিয়ে রাখতে পারবেন, এই বিষয়টি নিয়েই আলোচনা করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই প্রথম হয়ে থাকেন, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। বলা হয় দলিল হচ্ছে স্থানীয়ভাবে কোনো সম্পত্তির মালিকানার প্রথম ধাপ এবং পরবর্তীতে সরকারের কাছে স্বীকৃতি পেতে গেলে অবশ্যই রেকর্ডীয় খতিয়ানে আপনাদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। তাছাড়া কিন্তু এই জমির যে অরিজিনাল মালিকানা কিংবা সরকারের মাধ্যমে যে নিশ্চিত হওয়া, এই বিষয়টি কিন্তু সহজে আপনারা অর্জন করতে পারবেন না। কেননা দলিল সরকারের কাছে কখনোই পৌঁছায় না। সরকারের এই যে রেকর্ডীয় বই, সেই বইয়ে কিন্তু আপনার রেকর্ডে কোন ব্যক্তির নাম রয়েছে এবং তিনি কিভাবে ভোগ দখল করছেন, সম্পত্তিটির আকার কি, ফসলি জমি নাকি ভিটা, নাল, খাল কি, এই বিষয়টি কিন্তু সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে উল্লেখ থাকে। তারপরেও আপনার সরকার বলে যে কোনো ব্যক্তি যদি রেকর্ড খতিয়ান না থাকে তাহলে সেই ব্যক্তির মালিকানা কখনোই কিন্তু বৈধ না। কিন্তু তারপরে কিছু কিছু গ্রাউন্ড রয়েছে, যে গ্রাউন্ডগুলোর কারণে শুধুমাত্র দলিলের বলে একজন ব্যক্তি সম্পত্তির লিগেল মালিকানা অর্জন করতে পারে এবং মালিকানা টিকিয়ে রাখতে পারে, এবং এর জন্য কিছু শর্ত রয়েছে। এবং এই শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, প্রথমেই যদি আমরা আসি, ধরুন কোনো ব্যক্তি একজন ব্যক্তির কাছ থেকে ক্রয় সূত্রে কোনো সম্পত্তি ক্রয় করলো। এখন যে ব্যক্তির কাছ থেকে ক্রয় সূত্রে সম্পত্তি অর্জন করলো, সেই ব্যক্তির শুধুমাত্র আপনার ওয়ারিশান বন্টন দলিল রয়েছে, তার নামে রেকর্ডীয় খতিয়ানে কোনোভাবে নাম নেই। এখন তার যে পূর্বপুরুষ, অর্থাৎ যার কাছ থেকে তিনি সম্পত্তি পেয়ে বিক্রি করলেন, সেই ব্যক্তির নামে শুধুমাত্র রেকর্ড খতিয়ান রয়েছে। এখন মাঝখান থেকে যে ব্যক্তি সম্পত্তি বিক্রি করলেন, সেই ব্যক্তি নামে কোনো যেহেতু রেকর্ড নেই, তাই এই সম্পত্তিটি যেহেতু মালিকানা অন্য আরেকজনের কাছে চলে গিয়েছে, সেক্ষেত্রে সেই ব্যক্তি এই দলিল বলে আপনার সম্পত্তিটির মালিকানা অর্জন কিংবা সেই সম্পত্তিটির মালিকানা দাবি করে কিন্তু ভোগ দখল টিকিয়ে রাখতে পারবে। এই কারণ যে মাঝখান থেকে সম্পত্তি বিক্রি করে দিয়েছেন, তার নামে হয়তো তিনি সম্পত্তির যে রেকর্ড খতিয়ান সেটি সংশোধন করার সুযোগ পায় নাই। কোনো একটি আর্থিক সংকটে হয়তো তাকে সম্পত্তিটি বিক্রি করতে বাধ্য হতে হয়েছে, যার কারণেই এটিকে আইনগতভাবে বৈধতা দেওয়া হয়েছে। এক্ষেত্রে তার যে ওয়ারিশগণ রয়েছে, সেই ওয়ারিশগণের নিজেদের মধ্যে ওয়ারিশান বন্টন দলিল কিন্তু থাকাটা বাধ্যতামূলক, এবং এই ওয়ারিশান বন্টন দলিলের সার্টিফাইড কপি কিন্তু এই যে ব্যক্তি শুধুমাত্র দলিল বলে সম্পত্তি ভোগ দখল করতে চাচ্ছে কিংবা রাখছে, তাকে সংগ্রহ করতে হবে। এবং ওই যে ব্যক্তির কাছ থেকে তিনি সম্পত্তিটি ক্রয় করলেন, তার যে ওয়ারিশান সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের একটি সার্টিফাইড কপিও কিন্তু এই ক্রেতাকে সংগ্রহে রাখতে হবে। তাহলে ওই ব্যক্তি আপনার এই যে রেকর্ড কিংবা খতিয়ানে যদি কোনোভাবে তার নাম উল্লেখ নাও থাকে, তারপরেও সেই ব্যক্তি কিন্তু আপনার এই সম্পত্তিটি বিক্রি করে দিতে পারবে এবং অন্য আরেকজন ব্যক্তি কিন্তু ক্রয় করতে পারবে। এই একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়টি কিন্তু সবথেকে বেশি আমাদের দেশে বর্তমানে বিদ্যমান রয়েছে, এবং এই বিষয়টিকে সরকার আইনগতভাবে কিন্তু এখন বৈধতা দিয়েছে। তবে অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে কোনোভাবেই ভুয়া ওয়ারিশান সার্টিফিকেট কিংবা ভুয়া বন্টন দলিল দিয়ে কোনোভাবেই এই বিষয়টিকে আপনার প্রতিষ্ঠিত করার চেষ্টা করা যাবে না। যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠিত কিংবা আইনত বৈধতা দাবি করে কিংবা বৈধতা দেওয়ার চেষ্টা করে, পরবর্তীতে যদি এটি প্রমাণ হয় যে তিনি বেআইনিভাবে এই কাজগুলো সম্পাদন করছেন, তাহলে কিন্তু তার জেল জরিমানার ব্যবস্থাও রাখা হয়েছে এই যে নতুন যে ভূমি অপরাধ এবং প্রতিকার আইন পাশ হয়েছে সেটির মাধ্যমে। এরপরে আরেকটি বিষয় আসছে, সেটি হলো যদি কোনো নাবালকের কাছে কোনো সম্পত্তি হস্তান্তর করা হয়, অর্থাৎ পিতা কিংবা মাতা সম্পত্তির মালিক, তারা কোনোভাবে মৃত্যুবরণ করেছেন। এখন মৃত্যুবরণ করার পর যেহেতু ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি পরবর্তীতে ওয়ারিশারা পায়, সেক্ষেত্রে যদি কোনো নাবালক ওয়ারিশ থেকে থাকে, তাহলে সেই নাবালকের নামে যদি কোনো সম্পত্তি আসে, তাহলে সেই সম্পত্তি তো শুধুমাত্র ওয়ারিশান বন্টন দলিলের মাধ্যমেই তার কাছে আসার কথা। এবং আইনগতভাবে রাষ্ট্রীয় নিয়মকানুন মতে যতদিন পর্যন্ত নাবালক সাবালক হয় নাই, ততদিন পর্যন্ত সেই ব্যক্তির নামে সম্পত্তির কিন্তু দলিল দস্তাবেজ তৈরি হবে না। শুধুমাত্র ওয়ারিশান বন্টন দলিল বলে তিনি সম্পত্তি ভোগ দখল করে যেতে পারবেন। এক্ষেত্রে সেই নাবালক যখন সাবালক হিসেবে অধিষ্ঠিত হবেন কিংবা 18 বছরের উপরে তার বয়স পদার্পণ করবে,
তখন এই নাবালক তার নামে রেকর্ডীয় খতিয়ানে নাম অন্তর্ভুক্ত করতে পারবে। এক্ষেত্রে যতদিন পর্যন্ত সে সাবালক হয় নাই, সে ততদিন পর্যন্ত শুধুমাত্র দলিল বলে যে কোনো একজন ব্যক্তি, তার যে লিগ্যাল গার্ডিয়ান, সে কিন্তু এই সকল সম্পত্তি ভোগ দখল করে যেতে পারবে এবং আইনগতভাবে তাকে কিন্তু এটার জন্য বৈধতা দেওয়া হয়েছে। এবং যে ব্যক্তি আসলে ওই নাবালকের সম্পত্তি লিগ্যাল গার্ডিয়ান হিসেবে ভোগ দখল করবেন, তিনি কিন্তু এই সম্পত্তিটি আর কোনোভাবে তার নামে তো নামজারি করে নিতে পারবেন না, কেননা তিনি শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত একজন অভিভাবক। তিনি দলিলের বলে সম্পত্তিটি কিন্তু ভোগ দখল করতে পারবেন এবং তিনি কিন্তু ওই সম্পত্তিটি সেই নাবালককে সহযোগিতা নিয়ে কিংবা নাবালকের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে এই সম্পত্তিটি ভোগ দখল করবেন। এই সূত্রে এই সম্পত্তিগুলো তিনি শুধুমাত্র দলিল বলেই তার নামে যদি রেকর্ড না থাকে, খতিয়ানের নাম উল্লেখ নাও থাকে, তারপরেও কিন্তু ভোগ দখলের যে সুযোগ সেটি কিন্তু তার রয়েছে। এরপরে আরেকটি বিষয় আসে, যদি কোনো ওয়ারিশার সম্পত্তি কিংবা পারিবারিক সম্পত্তি, ধরুন কোনো বোন দেশের বাইরে চলে গিয়েছে বিবাহ হয়ে কিংবা শ্বশুর বাড়িতে রয়েছে, কিংবা কোনো ভাই দেশের বাইরে রয়েছে কিংবা চাকরির সুবাদে অন্য কোথাও রয়েছে, এখন তিনি সম্পত্তিটি সরাসরি ভোগ দখল করতে পারছেন না। তিনি শুধুমাত্র সম্পত্তিটি দেখভাল কিংবা সেই সম্পত্তিটি ভোগ দখল করার জন্য একজনকে দায়িত্ব দিয়ে গেছেন, অন্য আরেকজন ওয়ারিশকে কিংবা ওয়ারিশের বাইরে যে কোনো একজন ব্যক্তিকে। এখন যে ব্যক্তিকে দেখভালের দায়িত্ব দিয়ে গেছেন, সেই ব্যক্তি এই দেখভাল প্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে একটি লিখিত দলিল করে দিয়ে যেতে পারবেন যে আমার অবর্তমানে এই জমির দেখভাল করার দায়িত্ব এবং এই জমির সকল সুযোগ সুবিধা গ্রহণের দায়িত্ব আমি তাকে অর্পণ করে গেলাম। এক্ষেত্রে যে ব্যক্তির উপর দায়িত্ব অর্পিত হলো, সেই ব্যক্তি কিন্তু শুধুমাত্র ওই দলিলের বলেই সম্পত্তির ভোগ দখল টিকিয়ে রাখতে পারবে। এক্ষেত্রে তাকে কেউ কোনোভাবে বাধা প্রদান করতে পারবেন না, এবং যদি বাধা প্রদান করেন তাহলে আইনগতভাবে সে প্রতিকারও কিন্তু লাভ করার সুযোগ রয়েছে। তবে এই সকল সম্পত্তি অবশ্যই যে ব্যক্তি দেখভাল করার দায়িত্ব দিয়ে গেলেন তাকে কিন্তু সুপারভিশন করতে হবে। তাছাড়া পরবর্তীতে এই সকল ব্যক্তি আবার ভোগ দখলের সূত্রেও কিন্তু মালিকানা অর্জনের সুযোগ রয়েছে এবং পরবর্তীতে তার নামে কিন্তু নামজারি, খাজনা খারিজ এই সকল বিষয় কিন্তু করে নিতে পারে। এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে। এরপরে আরেকটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যদি কোনো সম্পত্তি রিসেন্ট দলিল সূত্রে প্রাপ্ত হন, অর্থাৎ ক্রয় সূত্রে, দানপত্র সূত্রে, হেবাদলিল সূত্রে, উইল সূত্রে প্রাপ্ত হয়ে থাকেন, তাহলে এই সকল সম্পত্তি যদি কোনোভাবে আপনারা দ্রুত নামজারি করতে না পারেন এবং এর মাঝে যদি নামজারি করতে দীর্ঘ সময় অতিবাহিত হয় এবং আপনি যদি নামজারি করার জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন, আইনি প্রক্রিয়ায় সকল প্রসিডিওর সম্পন্ন করে থাকেন, তাহলে আপনারা শুধুমাত্র সেই সকল প্রসিডিওরের মাধ্যমে আপনাদের ওই সকল সম্পত্তি ভোগ দখল করে যেতে পারবেন। এক্ষেত্রে অবশ্য আপনাকে বলা হচ্ছে যে আপনি যে হস্তান্তরযোগ্য দলিলটি পেয়েছেন সেটি অবশ্যই রাখতে হবে এবং সেটি অবশ্যই আইনগতভাবে বৈধ হতে হবে। তাছাড়া কিন্তু আপনারা এই সকল সম্পত্তি টিকে রাখতে পারবেন না। আগের যে ওয়ারিশের কাছ থেকে কিংবা যার কাছ থেকে পেয়েছেন সেই ব্যক্তিরা এসে যদি দাবি করে এবং আপনি যদি দলিল দেখাতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে এই সকল সম্পত্তি ছেড়ে দিতে হবে। আর এই সকল বিষয়গুলো আসলে অত্যন্ত জটিল। নামজারি করার প্রক্রিয়া কিংবা রেকর্ডীয় খতিয়ানের নাম সংশোধনের প্রক্রিয়াটা কিন্তু একটি জটিল, দীর্ঘায়িত এবং অনেক ভূমি অফিসের দুর্নীতি থাকার কারণে অনেক ব্যক্তি সহজেই কিন্তু এই রেকর্ডীয় খতিয়ান অন্তর্ভুক্ত করতে পারে না। এই সামান্য কিছু টাকার ব্যাপার, অনেক সময় কিন্তু এই বিষয়গুলোকে অনেক বেশি টাকা চাওয়া হয় এবং এই সকল ভূমি মালিক বিষয়গুলোকে অ্যাভয়েড করার জন্য কিংবা দুর্নীতি অনেকে কিন্তু করতে চায় না কিংবা দুর্নীতিকে সহযোগিতা করতে চায় না, যার কারণে তারা আইনি প্রক্রিয়া মেনে যেহেতু নামজারি করতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু দীর্ঘ সময় লেগে যায় এবং এই দীর্ঘ সময়ের কারণেই তাদের কাছে যদি কোনোভাবে নামজারির কাগজপত্র না থাকে কিংবা তাদের নামে যদি নামজারি করতে নাও পারে, শুধুমাত্র এই নামজারি করার প্রসিডিং যেগুলো রয়েছে সেগুলো তথ্য সংগ্রহ করে এবং শুধুমাত্র ওই হস্তান্তরযোগ্য দলিল সংগ্রহে রেখেও তারা কিন্তু সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে যেতে পারবে। এক্ষেত্রে অবশ্যই তাদেরকে পরবর্তীতে রেকর্ডীয় খতিয়ানে নাম অন্তর্ভুক্ত করে তারপর বাকি পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই বিষয়গুলো ছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে বিষয়গুলোর মাধ্যমে আপনার যদি রেকর্ডীয় খতিয়ানে নাম অন্তর্ভুক্ত নাও থাকে, শুধুমাত্র দলিলের বলে আপনারা কিন্তু সম্পত্তি নির্বিঘ্নে ভোগ দখল করে যেতে পারবেন। এক্ষেত্রে আইন কিংবা অন্য কোনো ব্যক্তি এসে আপনার কোনোভাবেই বিঘ্ন ঘটাতে পারবে না কিংবা সেই সুযোগ কিন্তু নেই। আর এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনারা আরো বিস্তারিত কোনো কিছু জানতে চান কিংবা আপনারা যদি আমাদের কাছ থেকে কনসালটেন্সি নিতে চান,
তাহলে আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন। আমরা আপনাদের যত দ্রুত সহযোগিতা করার যায় তত দ্রুত আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।